দেখছেন স্বপ্নধারা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সঙ্গে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে আমাদের আলোচনা বিষয় অস্পষ্ট পথে নির্বাচনী যাত্রা। কারণটা হচ্ছে যে নির্বাচন এখন যা আলোচনা হচ্ছে, রাজনীতিতে যা আলোচনা হচ্ছে অনেকটাই নির্বাচনী কেন্দ্রিক। আমরা জাতীয় ঐক্যমত কমিশনের যে বৈঠক দেখছি সেখানে আসলে মূল আলোচনাটা বা মূল যে আলোচনা চলছে সব কিছু যে খুব দ্রুত যেন একটা নির্বাচন দেয়া যায় সেদিকে দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে সারা দেশে যাচ্ছেন। অনেকটা নির্বাচনের প্রচারণা বড় কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে। ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে, সরকারও একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে যে হয়তো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এই যে সব কিছুই ঠিক আছে, তারপরে কেউ নির্বাচন নিয়ে আমরা চিন্তামুক্ত কেন হতে পারছি না? নির্বাচন নিয়ে কেন দুশ্চিন্তা থেকেই যাচ্ছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সবার মধ্যে একটা দুশ্চিন্তা থেকে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, এর পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তিনি তথ্য গবেষণা সম্পাদক বিএনপি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, এবং আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদি এই যে আলোচনা চলছে, ঐকমত্য কমিশনে সংস্কারের আলোচনা চলছে, নানা বিষয়ে আলোচনা চলছে, আমি যদি এটি নিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে কিনা, আনুপাতিক প্রতিনিধিত্ব হবে, নানা বিষয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যে আলোচনার মধ্যে সাধারণ মানুষের অংশগ্রহণকে আপনি দেখতে পাচ্ছেন না, আপনার অংশগ্রহণ, আমাদের অংশগ্রহণ দেখতে পাচ্ছেন না। এটা অনেকে অভিযোগ করছেন যে এলিটদের একটা সংস্কার আলোচনা সেখানে চলছে, তাই কি? তাই তো, আমি এই বিষয়টা সম্পর্কে একমত যে এলিটদের আলোচনা হচ্ছে, এবং যে লোকগুলি সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছে, যারা এই সংস্কার প্রস্তাবগুলো আমাদের সামনে উপস্থাপন করছে এবং যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করছে, তাদের মধ্যে একটা বড় অংশের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো যোগাযোগ নাই। অনেকের সঙ্গে এই দেশেরও কোনো যোগাযোগ নাই। তারা এই দেশকে দূর থেকে দেখে। দূর থেকে দেখতে চাঁদ একরকম লাগে, চাঁদে নেমে দেখবেন আরেক রকম লাগবে। তো ওরা দূরের থেকে বসে বসে তারা এই দেশ নিয়ে চিন্তা করে, এই দেশ নিয়ে বলে, এই দেশের জন্য তাদের নাকি ঘুমও হয় না। তারা এখন আসছে দেশ ঠিক করতে দূরের থেকে। ভাড়াটে, আমি বলি যে এরা হলো ভাড়াটে বুদ্ধিজীবী। এখন তারা আসছে, তাদেরকে আনা হয়েছে, সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, তারা আসছে। কিন্তু এটাতে কিছু কাজ হবে না। আমি মনে করি কোনো কাজই হবে না। কাজ হবে না এই কারণে, আপনি আমাকে বলেন একটা জিনিস, সংস্কার প্রস্তাবটা কি এরাই জীবনের প্রথম আমাদের দেশে মানুষকে শোনাইলো? তা তো না। এরও 2-2.5 বছর আগে বিএনপির নেতা একজন না পাশে আছেন, ওনাদের দল তো আরও 2.5 বছর আগে সংস্কার নিয়ে আলোচনা করতেছে। ভাই, তারা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার বলতেছে না? এটা নিয়ে তারা কয়েক দফা বসছে, তাদের মধ্যে আলোচনা হয়েছে, প্রকাশ্যে আলোচনা করছে, করে সেটা এসে নিয়ে একটা জায়গায় স্থির হয়েছে। তারপর সেটা নিয়ে তারা সারা দেশে গেছে, সারা দেশে জনগণের মধ্যে তারা কিন্তু এটা নিয়ে তাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে তারা মিটিং টিটিং করছে। এবং জেলা পর্যায়ের কমিটিগুলির যে মিটিং হয়েছে সেখানেও তারেক রহমান সাহেব লন্ডন থেকে যুক্ত হয়েছেন। তার মানে কি তারা এটাকে সিরিয়াসলি নিয়েছেন। যখন এরা সংস্কারগুলি কার্যক্রম শুরু করছে, এই যে সংস্কার কমিশনগুলো, তখন কি বিএনপি বলছে কখনো যে ওরা তো একটা সংস্কার করতেছে বিদেশি লোক দিয়া, অনেক জ্ঞানী জ্ঞানী লোক আসছে এখানে, তাহলে আমাদেরটা আমরা বাদ রাখি? তারা কি একদিনের জন্য বলছে? বলে নাই। বরঞ্চ তারা তখনও তাদের কার্যক্রম আরও দ্বিগুণ বেগে চালাইছে। আপনি জানেন, এই বিএনপির এই সংস্কার 31 দফা নিয়ে তারা ছোটো ছোটো বুকলেট করছে। 2টা বুকলেট আমার কাছে আসছে। এমন আমি যাদের বলছি, যারা দিচ্ছে আমাকে, এই বুকলেটটা আমাকে দিচ্ছেন কেন? আমি তো প্রথম দিনের প্রতি এটা পড়ছি, কিনা তবু রাখেন। তার মানে আমাকে দেওয়াটাও একটা কাজ তারা মনে করছে। তার মানে তারা এই বিষয়টা নিয়ে এতটাই সিরিয়াস। এখন যে দল তাদের 31 দফা নিয়ে এতটা সিরিয়াস, তাদেরকে আপনি আরেকটা খাওয়াচ্ছেন রোগের জন্য, তারা একটা ওষুধ খায়। এখন তার মধ্যে আপনি আবার টনিক খাওয়াচ্ছেন যে না এটা খান, এটা বিদেশি ট্যাবলেট খান। তো বিদেশি ট্যাবলেট খাবে নাকি? মুখে কিছু বলবে না, ভদ্রলোক কিনা জানি না, বলবে না। যদি তারা ইলেক্টেড হয়, তারা কি 31 দফা নিয়ে অগ্রসর হবে না গেরি নিয়ে অগ্রসর হবে? ভাই, ভালো, তারা 31 দফা নিয়ে অগ্রসর হবে। কারণ 31 দফা তারা তো থামায় নাই। তারা যদি বলতো আমরা এটা স্থগিত করলাম, তারা কি একদিনের জন্য স্থগিত করছে? 31 দফা স্থগিত করছে? জিজ্ঞাসা করেন ওনাকে, তারা স্থগিত করে নাই। তাদেরটা তাদের মতোই আছে। এখন এরা আবদার করছে, গো ধরছে যে আমরা কিছু একটা করতেছি, আমাদের কথাটা এসে শুনেন। ওই যায়, একজনকে যায়, অবসর বিনোদন করে আসে, চা পানি খাইয়া চলে আসে। কিছু মানে, কিছু মানে না। যেটা 31 দফার সঙ্গে মিলে ওটা মানে, যেটা না মিলে এটা মানে না। তো
এটাই চলবে। অনেকগুলো তো মেনে নিয়েছে দেখলাম যে মেনে নিয়েছে ওগুলো 31 দফার সঙ্গে খুব একটা পার্থক্য আছে। আপনি 31 দফা পরে দেখেন, প্রধানমন্ত্রী 2 মেয়াদ 10 বছর, হ্যাঁ। এটা তো প্রথমে তারা তারা বলছিল যে পরপর 2 বছর না, হ্যাঁ। তো এত খুব একটা পার্থক্য হয়ে গেল নাকি? দেখি বিশাল কোনো পার্থক্য হয়ে গেল। আচ্ছা। ওইগুলি আর কি। আচ্ছা, আজল ভাই, আপনার কাছে যে মাসুদ কামাল ভাই যেটা প্রশ্ন তুললেন যে আসলে আপনাদের একটা 31 দফা সংস্কার প্রস্তাবনা আছে, সেখানে এই ঐকমত্য কমিশনও বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করছেন। সবকিছু মিলে বিএনপি যদি আগামী নির্বাচনে সরকার গঠন করে, তাহলে আসলে আপনারা কোন সংস্কার প্রক্রিয়া নিয়ে আগাবেন? ধন্যবাদ। স্বাধীন সংলাপে মাসুদ ভাই একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলেছে। আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব যে ধর্মগ্রন্থ না, এটা কিন্তু আমরা মাসুদ ভাই বলেছি যে এখানে অ্যাবজর্পশন পাওয়ার আছে। অ্যাজ লং অ্যাজ যে আমাদের পার্টির যে ডিক্লারেশনস বা পার্টির যে প্রিন্সিপালস, ফান্ডামেন্টাল আইডিয়াস, তার সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে 31 দফা যোজন এবং বিযোজন হতে পারে। এবং দেখেন, একটা চমৎকার একটু উদাহরণ দিতে পারি, যেমন রাষ্ট্রের মূলনীতি কোশ্চেনে এই সংস্কার ঐক্যমত কমিশন বলেছে যে সাম্য, ঐক্য, মানবিক মর্যাদা, যেটা আমাদের স্বাধীনতার ডিক্লারেশনে ছিল, এবং এর সাথে ধর্মীয় স্বাধীনতা, আরও একটা কি জানো, সম্প্রীতি। আমরা বলেছি যে হ্যাঁ, এইটা আমরা মানি। এর সাথে যদি আমরা ম্যান্ডেট পাই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে, তাহলে আমাদের যে মূলনীতিটা ছিল, অর্থাৎ 5th অ্যামেন্ডমেন্টে আমরা যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা, তারপরে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচারত্ব, সমাজতন্ত্র, এইগুলো থাকবে, তাই না? তার মানে 31 দফার একটা অ্যাবজর্পশন পাওয়ার আছে। আমরা এখন যে সংস্কার কমিশনের কাছে আপনি দেখবেন তারা যত প্রস্তাব দিয়েছে, আমরা যেই যে প্রস্তাবগুলো দেশ উপযোগী, দেশের কল্যাণার্থে থাকবে, আমরা সেই সব প্রস্তাবে কিন্তু একমত হয়েছি। আর অন্য অন্য যে সমস্ত দল এখন আমাদের এই সংলাপে, জাতীয় কোন সংলাপে, তাদের কিন্তু ন্যাশন ওয়াইড এরকম কোনো রাজনৈতিক দলও নেই। মাসুদ ভাই যেটা বলেছেন যে অভিজ্ঞতাও নেই দল চালানোর। এই জন্য আমরা বিভিন্ন ব্যাপারে খুব সিরিয়াস এবং আমরা খুব কর্ডিয়াল কিন্তু এই সংস্কার ব্যাপারে। মাসুদ ভাই কিন্তু বলেছেন যে আমরা গত 2-3 বছর না, মাসুদ ভাই জানে থাকবেন যে 2015 কি 16 সালে আমাদের নেত্রী যখন ভিশন 2030 ঘোষণা করেছিল, তখনও সেখানে কিন্তু রাষ্ট্র সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, যেমন স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এটা আমরা করেছি। এবং আমাদের পার্টিটা কিন্তু তৈরি হয়েছে সংস্কারের মধ্য দিয়ে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরোয় বহুদলীয়। এখন কথা হচ্ছে যে আপনি যারা বলছেন যে আনসার্টেনিটি একটা তৈরি হচ্ছে নির্বাচন নিয়ে, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পরে যে প্রত্যাশা এবং যে সম্ভাবনা, যে সার্টেনিটি বা নিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটা কি আস্তে আস্তে ফিকে হতে চলেছে? এই ব্যাপারে আমার বক্তব্য, আমি একমত যে যারা বলে যে এই সমস্ত সংস্কার ছাড়া, কোন সমস্ত, পিআর পদ্ধতির একটা কথা, এটা আমি সংখ্যানুপাত, এটা আমি পরে বলছি, নির্বাচন হতে দেব না, এই বক্তব্যটা কিন্তু সিরিয়াস। নির্বাচন হতে দেবে না, শেখ হাসিনার মতোই কথা না যে নির্বাচন হতে দেবে না। বাংলাদেশে যদি নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশ যদি নির্বাচন না হয়, বাংলাদেশ গণতন্ত্র থেকে ছিটকে পড়বে এবং বাংলাদেশে একটা নৈরাজ্যিক পরিবেশ সৃষ্টি হবে। তাহলে কার সুবিধা হবে? সবচেয়ে বেশি সুবিধা হবে হলো প্রতিবেশী রাষ্ট্র ভারতের, নো ডাউট এ ব্যাপারে, যে প্রতিবেশী রাষ্ট্র ভারত এই ব্যাপারে সবচেয়ে বেশি সুখী হবে যে বাংলাদেশে একটা অ্যানার্কি ছড়িয়ে পড়েছে, একটা আনডেমোক্রেটিক, একটা আনডেমোক্রেট কোনো কিছুই নেই, ডেমোক্রেসিও নেই, কিছুই নেই সেখানে, এক সরকারের আপনার আবল তাবল অবস্থা। সুতরাং সে তখন এটাকে একটা ক্লায়েন্ট স্টেট বা মক্কেল রাষ্ট্র বানাতে পারবে, যেটা ভারতের দীর্ঘদিনের সে আশা, তাই না? এর সাথে খুশি হবে পরাজিত শক্তিরা। তাহলে যারা বলছেন নির্বাচন হতে দেব না, তাদের কথা এবং ভারতের মনোভাব এবং পরাজিত মাফিয়ার মনোভাব এক, তাহলে আপনারা দুইজন যদি একই হয়, জনগণ তো আপনাকে প্রত্যাখ্যান করবে এবং আমাদের সবাইকে এর বিরুদ্ধে রুখে দেওয়া। এখানে আমি পিয়ার যদি আপনি আলোচনা আনলেন, এই যারা সংলাপে অংশগ্রহণ করতে 30টা দল, এর মধ্যে বেশিরভাগ দল 22টা দলই তো পিয়ার পদ্ধতির পক্ষে বলছে, বিএনপি এবং 5টা দল। আমি তো এটাই বলছি যে ওই যে মাসুদ ভাই তো এর উত্তর একবার দিয়েছে যে এরা তো নেশন ওয়াইড রাজনীতি করার বা দেশ চালানোর ক্ষমতাও নেই, রাজনীতির সম্পৃক্ত কিনা এটা নিয়েও প্রশ্ন। পিআর পদ্ধতি ইটস এ কনসেপ্ট, ইটস এ কনসেপ্ট।
তো আপনাকে ফার্স্টে ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইট টু দ্য পিপল, বা মানুষকে বুঝাইতে আপনি কোন পিয়ার পদ্ধতিতে, পিসিবিতে বিভিন্ন রকম পিয়ার পদ্ধতি আছে, বুঝছেন, বিভিন্ন রকম পিয়ার পদ্ধতি আছে। এখন এই পিয়ার পদ্ধতিতে আপনি জিনিসটা কি, কোন পদ্ধতিতে আপনি নির্বাচনটা চাচ্ছেন। আমরা যেমন 31 দফা জনগণের দ্বারে দ্বারে গিয়েছি, তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে বলেছি যে আমরা কি করতে চাই, আবার এও বলেছি যে 31 দফার বাইরে যদি কোনো সুপারিশ আমাদের সাথে সামঞ্জস্য হয় তখন আমরা সেটা মানব। তা আপনি পিয়ার পদ্ধতি হঠাৎ করে যে তুললেন, এটার অর্থ কি? আমি এর একটা অর্থ খুঁজে পাই, আমি খুঁজে পাই, সেটা হলো যে দেখেন, বাংলাদেশে পরাজিত মাফিয়ারা যদি পুনর্বাসন না হয়, পরাজিত মাফিয়া যেন বাংলাদেশে আবার তাদের সেই নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, এই জন্য তো আমরা সমস্ত রাজনৈতিক দল একমত। এখন আমি আমার জ্ঞান দিয়ে বলছি যে পিআর পদ্ধতি কিন্তু নিম্নকক্ষে তারা চাচ্ছে না, এখন উচ্চ কক্ষে চলে গেছে। এখন আওয়ামী লীগ যদি তার না, আওয়ামী লীগ তো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না যতদিন না বিচার না হবে, নিষিদ্ধ। আওয়ামী লীগ যদি তার নাম পরিবর্তন করে, যে সমস্ত দল, যে সমস্ত রাজনৈতিক নেতা ছিল আওয়ামী লীগের যারা অপহরণ, গুম, খুন, হত্যার সাথে জড়িত, তারা বাদ দিয়ে সাধারণ নেতা কর্মীদের দিয়ে একটা দল গঠন করে, যার নাম দিল আপনার খাস জনতা পার্টি বা আম জনতা পার্টি নাম দিল, এবং সিস্টেম করে সে আপনার নিবন্ধনটাও নিয়ে নিল, আপনি তাকে নৌকা মার্কা দিবেন না, আপনি সেতালি গ্লাস মার্কায় দাঁড়াবে বা কোনো একটা মার্কায় দাঁড়ালে সে, আমার দৃঢ় বিশ্বাস, মানুষ তো বুঝবে ওইটা যে কি, সেই বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি ব্যতীত, তাদের থেকে কিন্তু বেশি, অত কোনো জায়গায় জিততে পারবে না, মানে আপনার ডাইরেক্ট যে ভোট হবে নিম্ন, সেখানে জিততে পারবে না, কিন্তু ভোট তো একটা পাবে, সেই ভোটের পার্সেন্টেজে উচ্চকক্ষে তাদের অবস্থান হয়ে যাবে। তাহলে আপনাদের এই যে পিআর পদ্ধতি না বুঝে লাফালাফি করছেন, তাহলে কি আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য এই কথাগুলো বলছেন? উচ্চকক্ষে আওয়ামী লীগের অবস্থান হয়ে যাবে না? আচ্ছা, আপনি বলেন। আচ্ছা, আমি ছোট্ট একটা প্রশ্ন গুরুত্ব করে আবার যাবো মাসুদ ভাইয়ের কাছে। সেটা হচ্ছে, আপনি বলছেন যে যেসব রাজনৈতিক দল পিআর চাচ্ছে তার অনেকগুলো রাজনৈতিক দলের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা কম, বা পিআরটা কি তারা যারা চাচ্ছে তারা কি বোঝে? এই যে একটা পিআর একটা কনসেপ্ট, সংখ্যানুপাতিক কনসেপ্ট। আমরা যদি এখন বলে দিই যে অ্যাটলিস্ট 10% ভোট না পাইলে একটা সিট পাবেন না, তখন কি মানবে? আচ্ছা, ঠিক আছে, আমি একটু মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। পিআর সিস্টেম নিয়ে যদি আলোচনা হচ্ছে, আপনার কাছে কি আজকে একটা সমকালে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে যে আসলে উচ্চ কক্ষে পিআর চাচ্ছে যারা ইসলামী দল, যে আমাদের ইসলাম সহ ইসলামী দলগুলো উচ্চ কক্ষে তারা পিআর চাচ্ছে, বিএনপিতে রাজি হচ্ছে না, কিন্তু বিএনপিকে চাপ দেওয়ার জন্যই আসলে বিএনপি যেন সেটি রাজি হয়ে যায়, এর জন্য তারা আসলে এখন সাধারণ নির্বাচনীয় পিআর পদ্ধতি নিয়ে আলোচনাটা তৈরি করছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে পিআর পদ্ধতি আসলে বাংলাদেশের জন্য কতটা গ্রহণযোগ্য? দেখেন, আমি আসলে বাংলাদেশে কখনো পিআর পদ্ধতি কাজ করেনি। এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও নাই, পাকিস্তানেও নাই, নেপালে রিসেন্টলি তারা এটা আংশিকভাবে শুরু করেছে। এর নেপালের সুফলও পাওয়া যাচ্ছে, কুফলও পাওয়া যাচ্ছে। সব পদ্ধতির সুফল কুফল আছে, কিন্তু পিআর পদ্ধতির একটা, আমি নিজে পিআর পদ্ধতির পক্ষের লোক। আমার কাছে মনে হয় এটা হওয়া উচিত এই কারণে, যেমন ধরেন আমি যদি কতগুলি নির্বাচনের উদাহরণ দিয়ে বলি আপনাকে, 2001-এর যে নির্বাচনটা হয়েছিল, আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের পার্থক্য ছিল 1%-এর কম, ভোটের ডিফারেন্সটা, কিন্তু আসন সংখ্যায় কিন্তু ডিফারেন্স ছিল 100-র উপরে। তো এটা তাহলে ঠিক মূল্যায়নটা হলো না। কিছু কিছু দল আছে সারা দেশে অল্প অল্প ভোট পায়, তো সারা দেশে যারা অল্প অল্প ভোট পায়, সব মিলিয়ে তারা 5%, 6% ভোট পেয়ে যায় সারা দেশে। তো তাদের কিন্তু একজনও পাস করে না। তো তাদের যে 1% ভোট পায়, অথবা ধরুন 5% ভোট পেল যারা, অথবা 3% পাইল, তো 3% ভোট পাইলে তখন যে কিন্তু এটা যে 9টা আসন তারা পাবে সংসদে। তো সংসদে তার একটা প্রতিনিধিত্ব থাকবে, কিন্তু এই 9% ভোটকে কিন্তু আপনি কোনো গ্রুপ, মানে কোনো হিসাবের মধ্যে আনলেন না। 9% মানুষ তো মানুষ, তো তাদের মতামত তো গুরুত্ব পাওয়া উচিত। তো সেভাবে বিবেচনা করলে আমি মনে করি পিআর পদ্ধতিটা ভালো। কিন্তু পিআর পদ্ধতিতে অনেকগুলি জটিলতা আছে, কিন্তু সেই জটিলতাগুলির জন্য আবার এক এক জায়গায় এক এক রকম। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, একটা দল মনে করেন সে 10% ভোট পেল, তো হিসাব অনুযায়ী সে 30টা আসন পাবে। এখন এই 30টা আসন কোন 30টা আসন? সে হয়তো মনে করেন রংপুরে প্রচুর ভোট পাইছে,
এখন সে যদি বলে আমাকে ঢাকায় একটা আসন দাও, তাহলে তো একটা জুটলে তো হলো না। আবার যে লোকটা ভোট দিল সে কি প্রার্থীকে ভোট দিল নাকি দলকে ভোট দিল? তাহলে সেটা কি সংসদীয় পদ্ধতি হবে নাকি দলীয় পদ্ধতি হবে? তো এই সমস্ত অনেক বিতর্ক আছে। তো বিতর্কগুলি কীভাবে সমাধান করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু তার আগে কথা হলো যে সমস্ত ভোটারের অধিকারটাকে গুরুত্ব দেওয়া উচিত, এটা হলো আমার একদিকে মতামত। দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে এই মুহূর্তে হঠাৎ করে পিয়ার পদ্ধতির কথাটা উঠছে কেন, এটা হলো একটা জরুরি ব্যাপার। কারণ এটা হলো এমন একটা বিতর্ক যে বিতর্কটার সঙ্গে বড় দলগুলি কখনো একমত হবে না। আজকে যদি আওয়ামী লীগ থাকতো আওয়ামী লীগ একমত হতো না, বিএনপি আছে বিএনপি একমত হবে না। কিন্তু যাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারা এটা নিয়ে মোলামুলি করবে, ঝুলাঝুলি করবে। তো সেটা নিয়ে এখন কিন্তু তাই হচ্ছে। আপনি বলেন না অতগুলি দল ততগুলি দল, এই দলগুলি কেউ কি চিন্তা করে আমি ক্ষমতায় যেতে পারবো? এখন তাদের কথা হলো আমি তো ক্ষমতায় যেতে পারবো না, আমি 10টা আসন পাই, তাহলে তো আমি একটাও পাই না। তো এটা হলো তারা যে জনগণের জন্য চিন্তায় একদম কাতর হয়ে গেছে এই জন্য চাচ্ছে, বিষয়টা এরকম না। তারা হলো আমি কয়েকটা এমপি চাই, এই জন্য আমি এই লাইনে আসতেছি। তারপরেও আমি বলবো যে পিয়ার পদ্ধতিটা করতে পারলে ভালো, কিন্তু তার জন্য আরও সময় লাগবে ভাই, আরও গবেষণা করতে হবে। কারণ আমাদের এই সমস্যা, যেমন স্বতন্ত্র যারা আছে, ধরেন আওয়ামী লীগের অনেকগুলি প্রার্থী তারা স্বতন্ত্র দাঁড়াই গেল, এখন তারা মনে করেন সব মিলিয়ে 10% ভোট পেয়ে গেল। আর এটা আপনি কীভাবে সমাধান করবেন? এখন বলবেন না পিয়ার পদ্ধতিতে এরও সমাধান আছে, হ্যাঁ হয়তো আছে। তো এইগুলি নিয়ে গবেষণা করতে গেলে, এইগুলি আলোচনা করতে গেলে যে সময় লাগবে, আপনি যদি ওই সময়টা এখন নিতে চান তাহলে কিন্তু এখন শোনেন, বাংলাদেশে এখন নির্বাচন নিয়ে 2টা ধারা আছে। একটা ধারা হলো কত তাড়াতাড়ি নির্বাচন হবে, আর একটা ধারা হলো কত দূরে নির্বাচনকে ঠেলে দেওয়া যায়। এই দ্বিতীয় যে ধারাটা আছে এরাই কিন্তু এই মতলবটা আটছে। এখন এই সমস্ত প্রসঙ্গ আমি তুলে আরেকটা বিতর্ক তুলবো, আরও কিছুদিন সময় যাবে, আরও নির্বাচন পিছাবে। এই দ্বিতীয় ধারার প্রকল্প হচ্ছে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে। কিন্তু তত্ত্বগতভাবে আমি মনে করি পিয়ার পদ্ধতি নিয়ে আরও আগে আলোচনা শুরু হতে পারতো। আচ্ছা, এখন আলোচনা করলে আসলে খুব সমাধানে খুব একটা পৌঁছানো যাবে আমার মনে হয় না, সে সময় আছে। আচ্ছা, জিরুল ভাই, হেলাল আপনার কাছে জানতে চাইব, যদি এই পিয়ার পদ্ধতিটি নিয়ে যে বলি, নির্বাচন নিয়ে কয়েকটি দলের, বিশেষ মূল যে দলগুলো আছে সেই মূল দলগুলোর মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছে, বিশেষ করে বিএনপি খুব দ্রুত নির্বাচন যাচ্ছে। পরশুদিন রংপুরে গিয়ে জামায়াত ইসলামের আমির বলে এসছেন যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিসের নির্বাচন, আগে পরিস্থিতি ঠিক করতে হবে। এইদিকে এনসিপি বলছে যে বিচার এবং সংস্কার এগুলো কমপ্লিট না করলে তারা নির্বাচনে যাবে না। যদি আমি একদম আলোচনার খাতিরেও ধরি, যদি শেষ পর্যন্ত আপনাদের মধ্যে এই ঐক্যমত না হয় এবং নির্বাচনে যদি এই ফেব্রুয়ারির যে নির্বাচনে এইটা আছে সেখানে যদি এনসিপি বা জামায়াত ইসলামের মতো দলগুলো অংশগ্রহণ করতে না চায়, তাহলে কি শুধু একা বিএনপিকে নিয়ে নির্বাচন সম্ভব? এইটা তো আপনি মানে অনুমান বলছো, ফোরকাস্ট করছো যে যদি এরকম হয়। জামাত ইসলাম আজকে আবার দেখলাম বলল যে আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই। জামাতের নায়েবে আমির তাহের ভাই এটা খুব সম্ভব বলছে। গতকালকে জামাতের আমির বলেছিল যেন তেন নির্বাচন আমরা যাব না। এখন যেন তেন নির্বাচনে যাওয়ার ইতিহাস কিন্তু জামাতের আছে। প্রথম উদাহরণ হলো 1986 সালে এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, যখন সব রাজনৈতিক দল বলল যে এরশাদের বিরুদ্ধে আমরা নির্বাচন করব না, তখন হাসিনার এক ইশারায় আপনার জামাত কিন্তু এরশাদের সাথে যে যেন তেন নির্বাচনে অংশগ্রহণ করলো। এবং যদি আপনি আরও গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে 96-এ যখন আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পরের যে নির্বাচনটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেই নির্বাচন নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করলে সেটাও একটা যেন তেন নির্বাচন হিসাবে ব্যবস্থা করা যায়। অর্থাৎ জামাতের যেন তেন নির্বাচনে যাওয়ার ইতিহাস রয়েছে। আর জামাতের আমি দেখলাম যে কখন কি যে বলেন, ইংল্যান্ডের আবহাওয়ার যেমন আমরা পূর্বাভাস বুঝতে পারি না, কখন রোদ হবে কখন বৃষ্টি হবে, জামাতে এরকম একটা পরিবর্তন, ইংল্যান্ডের আবহাওয়ার মতো তাদের মনেরও একটা পরিবর্তন হয়। কখনো বলে ফেব্রুয়ারি মাসে, কখনো বলে জানুয়ারি মাসে, কখনো বলে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে হবে, কখনো বলে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে। আজকে দেখলাম যে জামাতের নায়েবে আমির বলছে যে আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব। আবার দেখেন তারা প্রথম দল
যারা 5ই আগস্টের পরে 300 আসনে নমিনেশন দিয়ে বসে আছে। অতএব জামাতের এই যে আপনার মন পরিবর্তনের যে সিনড্রোম তাদের মধ্যে মনে মধ্যে দেখি, এইটা অত ইম্পর্টেন্ট কথা না। আরেকটি কথা আমি একটু বলি, পিআর পদ্ধতিতে মাসুদ ভাই কতগুলো ব্যারিটস এবং ডিমেরিটসের কথা বললো। আমি একটা ইম্পর্টেন্ট ডিমেরিটসের কথা বলতে চাচ্ছি, যে সেফর যে মাসুদ ভাইয়ের দল 10টা সিট পেল, তাই না? মাসুদ ভাইয়ের কিন্তু, আমি মাসুদ ভাইকে প্রতীক হিসাবে বলছি, একটা সেই দলের কিন্তু আপনার ন্যাশন ওয়াইড রাজনৈতিক দলও নেই, তার সেরকম কর্মীও নেই। তাহলে সে ওই 10টা সিট কি করবে? 10টা সিট সেটা বিক্রি করবে, তার তো এরকম নেতা দেওয়ার মতো লোক নেই তো তার। এবং যদি সে দেওয়ার মতো লোক থাকেও, তাহলে আপনি মাসুদ ভাইকে কী পরিমাণ একটা একনায়কতন্ত্র বানাচ্ছেন, যে জনগণের কাছে জবাবদিহি না করে সমস্ত ক্ষমতাটা আপনি রাজনৈতিক নেতৃবৃন্দের টেবিলে নিয়ে আসলেন, যে টেবিলে বসে সিদ্ধান্ত হবে আমার কোন 10 জন লোক নমিনেশন পাবে, সেই লোকগুলোর জনগণের প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে কি নেই, সেই জনগণের সাথে সম্পৃক্ততা আছে কিনা, তিনি পার্লামেন্টারি পলিটিক্সটা জানে কিনা, অথবা জনগণ তাকে চেনে কিনা। ইচ্ছা মতো আমার দল যদি আজকে 200টা নিয়ম অনুযায়ী পায় সিট আপনার পিআর পদ্ধতিতে, কোন 200 জনকে দিবে, সে 200 জনের পুরো ক্ষমতাটা আপনি আমার দলের চেয়ারম্যানের কাছে দিয়ে দিলেন না? তো এখানে কি গণতন্ত্র হরণ করলেন আপনি? আপনি তো অ্যাকচুয়ালি পিআর পদ্ধতিতে একটা বড় ডিমেরিটস আমার কাছে, যে তো গণতন্ত্রকে হরণ করা হলো। যে আমাদের চেয়ারম্যান বা পার্টির যে কোনো সিনিয়র নেতা তিনি এইটা তার মতো করে ডিস্ট্রিবিউট করবে, আর ছোটো ছোটো দল তো ডাইরেক্ট বিক্রি করে দেবে এগুলা পয়সা। তার মানে আপনি কি করলেন? গণতন্ত্রকে হত্যা করে একটা একনায়কতন্ত্র ব্যবস্থা চালু করলেন। আর একটা ডিমেরিটসের কথা মাসুদ ভাই বলেছেন, যে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে। উনি বলছেন যে হয়তো বা কিছু একটা সিস্টেম করে বের হয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম, যদি 7 জন স্বতন্ত্র প্রার্থী পাশ করে এবং তারা যদি ওই পিআর পদ্ধতিতে 2টা সিট পায়, 7 জনের মধ্যে 2 জন আপনি চুজ করবেন কিভাবে? এই সমাধান কিভাবে দিবেন? সুতরাং এই যে মাসুদ ভাই যেটা বলছে, যে এই সমস্ত ন্যারেটিভ এখন তুলে নির্বাচনকে দীর্ঘায়িত করা, এবং দীর্ঘায়িত করলে তারা চিন্তা করছে যে আমরা যেহেতু ন্যাশন ওয়াইড দল না, আমরা দলটা গুছিয়ে উঠতে পারবো বা আরও শক্তি সঞ্চয় করব। অর্থাৎ গণতন্ত্রকে আপনি বন্দি রেখে আপনি আপনার দল গোছানো, শক্তি গোছানোর জন্য একটা সময় নিচ্ছেন। এটা কখনো জাতি কখনো মেনে নেবে না। মাসুদ কামাল, আপনার কাছে একটু জানতে চাইব যে যদি বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি দেখি, যে ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে এবং যত আলোচনা যাচ্ছে নির্বাচনের কাছাকাছি আসছে, জামায়াত ইসলামী সহ এনসিপি সহ বিভিন্ন দলগুলোর যে রাজনৈতিক কথাবার্তা বা দাবিগুলো অনেকটা মিলে যাচ্ছে, বিএনপি যেন একা পড়ে যাচ্ছে এমন আমরা একটা ছবি দেখতে পাচ্ছেন একটা। না, আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত কি যখন নির্বাচন কাছে চলে আসবে, বিএনপি কি রাজনৈতিকভাবে আসলে এই বর্তমান পরিস্থিতি একা হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে? একা দোকার কোনো ব্যাপার না। বিষয়টা হলো কি, সামনে তো একটা নির্বাচন, এই যা কিছুই ঘটবে এখন নির্বাচনকে কেন্দ্র করে ঘটবে। অনেক সময় দেখবে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক দল কিন্তু একটা ভোটের ঐক্য করে। এখানে কিন্তু আদর্শিক কোনো ঐক্য না, এগুলো ভোট পাওয়ার জন্য আমরা ঐক্য করলাম, যে একা হলে আমি হয়তো 10টা ভোট পাই, 2 জনে মিলা হলে হয়তো 20টা ভোট পাই, ওই ভোটটা একটু জোরালো ভোট হয়। এখানে নির্বাচনে এই যে আপনি যে মেরুকরণ দেখতেছেন, এটা আগামী দিনগুলোতে আরও বাড়বে। এটা সবই নির্বাচনকে কেন্দ্র করেই বাড়বে, এবং একটা জোটও হতে পারে বিএনপির বিরুদ্ধে। এখন বিএনপির বিরুদ্ধে জোট হবে কেন? হবে এই কারণে যে বিএনপির তো জোট করার দরকার নাই। বিএনপি তো অলরেডি একটা জোটের মধ্যে আছে, তার সঙ্গে কিছু তার দল আছে, কিছু অন্য বিভিন্ন ক্ষুদ্র দল আছে, তারা মিলে তো তারা ভালোই আছে। তাদের তো নতুন করে আর ভোট পাওয়ার দরকার। তারা হিসাব করে দেখছে যে এই যা আছে আমি এটা নিয়ে আমি ক্ষমতায় যেতে পারবো। হিসাবে ভুল হতে পারে, কিন্তু হিসাব চেঞ্জ হতে পারে অনেক কিছুই, কিন্তু তারা তো আজকের হিসাব নিয়েই তো আজকের পদক্ষেপটা নেবে। এবং তারা যেগুলো বলছে এটা আজকে হিসাব নিয়েই, তার প্রতিদিনই হিসাব করে, জামাতও প্রতিদিন হিসাব করে, এনসিপিও করে। এনসিপির এক লিডার তো বলে পড়ছিল যে বিএনপি নাকি 50 থেকে 100টা পাবে, তারা পাবে 200। এখন এই কথা শুনে কি বিএনপি লাভ দিয়ে আগুনে পড়বে নাকি? তো বলছে তারাও হিসাব করছে। কে বলছে? ওই লোকটা মানসিক সুস্থতা কী পরিমাণ থাকতে পারে, তারা একটা নিজেদের মতো করে হিসাব করছে। হিসাব করে তো চুপ করে বসে রয়েছে। এনসিপিও তো ওরা বিশ্বাস করে কিনা আমার সন্দেহ আছে। তো যা হোক, তারপরেও কিন্তু একটা হিসাব নিকাশ হবে। এখন ওই দিকে জোট কি হবে, যারা বলতেছে দেখবেন আপনি একই ধরনের কথাবার্তা বলে,
এই একই ধরনের কথাবার্তা যারা বলে তারা একই ধরনের জোটে যাবে, এটাতে বোঝা যাচ্ছে। এখন নির্বাচনের কথা বলে বিএনপি একটা বলে, আর কেউ বলে না। কারণ সবাই চিন্তা করে যে বিএনপির সারা দেশে বিএনপির বিরুদ্ধে এক ধরনের আমরা যদি একটা নেগেটিভ ইমেজ বিএনপির তৈরি করতে পারি, এবং তারা চেষ্টা করতেছে, কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছে। এবং তারা বলছে, যেমন ওই দিনই তো জামাতের আমির বলেই ফেলাইলো, এই যে মব ভায়োলেন্স, সে কিন্তু পাটগ্রামের উদাহরণ দিল। পাটগ্রামে বিএনপির কিছু লোক জড়িত ছিল বলে বলা হচ্ছে, সে পাটগ্রাম, কিন্তু উনি কিন্তু পটিয়ার উদাহরণ দিলেন না, পাটগ্রামের দিলেন। কী কারণে? কারণ পাটগ্রামেরটা দিলে ওনার পলিটিক্সের সুবিধা হয়। এখন করে জামাত, সে তো তার পলিটিক্সের কথা ভাববে রে ভাই, এটা তো অন্যায় কিছু না, সে ওইটাই করছে। এখন এর বিপরীতে যে বিএনপির যেটা ভূমিকা রাখতে হবে, সেটা বিএনপি যদি ভালোভাবে রাখতে পারে তাহলে বিএনপি ভালো করবে, আর যদি ভালোভাবে রাখতে না পারে খারাপ করবে। এনসিপির যে জুলাই যাত্রা দেখছেন উত্তরাঞ্চলে, এখন দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ তাদের সমাবেশে আসছে। আমরা অনেক সময় এনসিপি একটা সমালোচনা ছিল যারা নগর কেন্দ্রিক একটা দল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিভিন্ন যখন প্রত্যন্ত লেখা যাচ্ছে সেখানেও তাদের সারা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে, সারা ব্যাপকভাবে পড়ছে কিনা আমি যাই না। আপনি কোথায় বিপুল পেলেন তাও আমি বলতে পারবো না, তারা ছবি দিচ্ছে অতটুকু দেখেছি আর কি আমি। তো ঠিক আছে, একটা বড় দল হতে পারে, তারা তো এই মুহূর্তে আলোচিত দল, এবং তারও চেয়ে বড় কথা তারা তো সরকারি দল, আসলে আমি ওটাকে সরকারি দলই বলি। তো সরকারি দলে তো নানা কারণেই লোকজন বাড়ে। একসময় তো বাংলাদেশে ঢাকা শহরে আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের কোনো মিটিং হলে তো লোক আসতেই থাকতো তো। এখন কি আসবে? এখন কিন্তু আসবে না রে ভাই। কাজে সরকারে থাকলে পরে কিছু তো সুবিধাভোগী থাকেই, আসতে পারে। আমি এনসিপিকে খাটো করে দেখছি না কিন্তু, বাট এদের ব্যাপারটা হলো যে তারাও চিন্তা করতেছে, তারা একা যে পারবে এটা এনসিপি নিজে মনে করেন। ওই একজন মানে উনি মনে করছেন কেন আমি জানি না, পাটোয়ারি সাহেব, উনি কী বিবেচনায় করছেন আমি জানি না, কিন্তু এনসিপি নিজেরাও মনে করে না। শুনেন, আমি একটা কথা বলি, এনসিপি যদি আলাদা নির্বাচন করে, আলাদা, তারা যদি কোনো একটা আসনে তাদের জামানত রক্ষা করতে পারে, ওইটাই হবে এনসিপির সাফল্য। এটা হলো আমার অবজারভেশন এনসিপিকে নিয়ে। এখন এই মুহূর্তে এনসিপি কোথায় ইলেকশন করে জামানত বাজেয়াপ্ত রাখতে পারবে না, বজায় রাখতে পারবে না। এটা বাস্তবতার ভাই, এত দ্রুত হয় না, হতে পারত, কিন্তু এনসিপি দলটা করার পরের থেকেই তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, বিভিন্ন দেখেন এনসিপির কিন্তু কিছু কিছু দায় নিতে হচ্ছে। যেমন ধরেন এনসিপিকে নিতে হচ্ছে সরকারের ব্যর্থতার দায়, কিন্তু এনসিপির উপরে পড়ছে, কারণ লোকে মনে করে এটা সরকারি দল। সরকারের 2 জন ছাত্র উপদেষ্টা আছে, এদের নিয়ে নানা রকম স্ক্যান্ডাল আমরা বাজারে শুনি। এই প্রত্যেকটা স্ক্যান্ডাল এনসিপির ওজন কমিয়ে দিচ্ছে, অথচ তারা কিন্তু বলে আমি এনসিপি করি না। এনসিপি বলছে তারা কেউ না করে না, কিন্তু আবার একসঙ্গে বসে কফি খায়, ওই ছবিতে আমরা দেখি। আবার ওই উপদেষ্টা বাসার সবাই মিলে যায়, আলাপ সালাপ করে। ওটা ওই যে এক নারী বললো না, ওখানে আমার দেখা হয়েছিল, ওই তার বাসায় ডিনার করতে গেছিলাম, তো যায়, কিন্তু একদল করে না। তো বলতেছে, পাবলিক দেখতেছে, তারপরে পাবলিক একটা সিদ্ধান্ত। বিএনপির তো নানা ধরনের অপবাদ বা নিতে হচ্ছে এখন, বিভিন্ন জায়গায় দখল, বিভিন্ন জায়গায় আছে। এবং একটা হিসাব দিলাম যে গত 1 বছরে বা 10 মাসে 4000-এর বেশি কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়েছে। এই যে শাস্তিমূলক ব্যবস্থা না, এটা বিএনপি বলতেছে, আমরাও বলতেছি যে হ্যাঁ খুব ভালো উদ্যোগ, কিন্তু এই যে সারা দেশে বিএনপির যে ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, এই স্থানীয় পর্যায়ে লোকদের আপনার মানে চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন, এরা সবাই বিএনপি করে কিনা আমি তাও জানি না, কিন্তু এরা বিএনপির বদনামটা বিএনপির কাছে যাচ্ছে। কিন্তু বিএনপি থামানোর চেষ্টা করছে, তার যে প্রক্রিয়াটা, আমি এই থামানোর প্রক্রিয়াটাকে সঠিক মনে করি না, একদমই সঠিক মনে করি না, কারণ এতে কিন্তু থামতেছে না। দেখেন, আমি একটা কথা প্রায় উদাহরণ দিয়ে বলি, ধরেন একটা পাতিল গরম হয়ে গেছে, খুব পাতিল গরম হয়ে গেছে, আপনি এর মধ্যে যদি 2 ফোঁটা পানি দেন, তাহলে ছেদ করে শব্দ হবে না? হবে তো। আশেপাশে সবাই শুনবে যে পাতিলটাকে ঠান্ডা করার জন্য পানি দিয়েছে, কারণ শব্দ হয়েছে। পাতিল কি ঠান্ডা হবে? পাতিল ঠান্ডা হবে না। পাতিল ঠান্ডা করার আলাদা পদ্ধতি আছে, হয় আপনাকে পুরো পাতিল ভর্তি করে পানি দিতে হবে, অথবা আগুন নিভাইতে হবে। তো সেই পদ্ধতিতে বিএনপি যাচ্ছে না, কেন যাচ্ছে না আমি জানি। আমি তো আজ আপনার কাছে, কেন আপনারা যাচ্ছেন না? আপনাদের তো এক ধরনের ইমেজ ক্ষুণ্ণ হবে, নিশ্চয়ই আপনিও স্বীকার করছেন যে ইমেজ এক ধরনের। দেখেন, আমি এটাকে একটু মাসুদ ভাই সাহেব, আমি একটু অন্যভাবে আলোচনা করতে চাই। যে চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলো কিন্তু ইটস এ কেস অফ ইন্ডিভিজুয়ালস, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল ডিসিশনস, তাই না?
ওই ইন্ডিভিজুয়াল যখন আপনার এটাকে বৈধ নিতে চায়, তার সেই চাঁদাবাজি, তার সেই সন্ত্রাস, তার সেই দখলবাজি, তখন সে পলিটিক্যাল পার্টিজের নামটা ব্যবহার করে। তখন আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্টিজ কি সেই ইন্ডিভিজুয়ালসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না নাকি অস্বীকার করছে, নাকি ডিনাই করছে। আমরা দেখবেন প্রতিটি ক্ষেত্রে আমাদের এই অ্যাকসেপ্টেন্সটা আছে যে আমরা যে ইন্ডিভিজুয়ালসরা যে সমস্ত কাজ করে পার্টির নামটা ব্যবহার করছে, আমরা তখন কিন্তু সেখানে ব্যবস্থা নিচ্ছি। ইভেন পুলিশকেও আমরা বলেছি তাদেরকে গ্রেফতার করুন, বুঝছেন। সুতরাং আপনি টোটাল জিনিসটাকে যদি পলিটিসাইজড করেন যে পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে চাঁদাবাজি হচ্ছে, বিএনপি চাঁদাবাজি করছে, আমি বলছি এই ন্যারেটিভ থেকে যুক্তিযুক্ত ন্যারেটিভ হবে যে একজন ইন্ডিভিজুয়ালস, এটা তো চাঁদাবাজি তো এটা ইন্ডিভিজুয়ালসের একটা ব্যাপার। আপনি দেখেন যে এনসিপি এইগুলো বলে কি না, আর আমি বলছি আমরা ডিনাই করছি না, অ্যাকসেপ্ট করছি। এনসিপি আজকে দেখলাম যে সার্জিসের একজন ব্যক্তিগত সহকারীর বাসার থেকে নাকি কি টাকার বস্তা টস্তা পাওয়া গেছে, আমি ইউটিউবে দেখছি নিউজটা, আমি দেখিনি। হ্যাঁ, টাকার বস্তা টস্তা পাওয়া গেছে। আসিফের পিএস দেখলাম যে তার 200 কোটি টাকা সে নাকি এরকম দেখলেন না। আরও এরকম বিশেষ করে ডিসি নিয়োগে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে হাট বাজার ঘাটে তাদের ব্যাপক চাঁদাবাজি সন্ত্রাসী রয়েছে। এখন এনসিপিকে আমি মাসুদ কামাল ভাই যেভাবে বললেন, আমিও ঠিক একইভাবে বলতে, এনসিপি যদি আজকে সরকারে না থাকতো তাহলে তার ওই যে একটা সিট পাওয়ার কথা বলুন, যে একটা সিটে যদি সে পায় সেটা হবে বড় অ্যাচিভমেন্ট। তা যদি আজকে সরকারে না থাকতো, জুলাই আগস্টের যে সময় তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে তারা যখন দল গঠন করলো, তাদের থেকে সমস্ত ছাত্র সংগঠন মিলেই তো এই বৈষম্য বিরোধী, তারা যখন দল গঠন করলো তখন অন্য ছাত্র সংগঠন বেরিয়ে গেল, তখন তারা একটা ছোট দলে পরিণত হলো। তারপরেও যদি তারা সরকারের সাথে উনি বলছেন না সরকারি দল, আমি এইটাই বলছি সরকারি দল না হয়ে সরকারের সাথে চ্যালেঞ্জ করে বা ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যে রাজপথে থাকতো, যেটা জাসদ করেছিল। ইভেন আওয়ামী লীগ সৃষ্টির ইতিহাসও কিন্তু এরকম ছিল যে মুসলিম লীগকে চ্যালেঞ্জ করেই তো, মুসলিম লীগ তো ক্ষমতার দল ছিল, জাসদ আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে, কিন্তু এরা কিন্তু সরকারের সাথে আপনার সমঝোতা করলো। এখন জাসদ চ্যালেঞ্জ করেও টিকে থাকতে পারলো না তাদের ভুল নীতির কারণে। এখন এনসিপি তারা কি কোনো রাজনৈতিক ইডিওলজি আমাদের সামনে দিয়েছে? তারা দেশটাকে কিভাবে দেখতে চায় তার কোনো ফরম্যাট কি আমাদের সামনে দিয়েছে আপনার সুন্দর করে, নাকি বিচ্ছিন্নভাবে কথা বলছে? কখনো বলছে পিআরের কথা, কখনো বলছে গণভোটের কথা, কখনো বলছে গণপরিষদের কথা। এই সমস্ত ওয়ার্ড তারা ব্যবহার করছে। দে আর ইউজিং মেনি ওয়ার্ডস, many lexicons, many terminology they innovate this time, but এইসব সম্বন্ধে কি তাদের ধারণা আছে? তাহলে তারা একটা লিটারেচারও মানুষের কাছে দিত। এখন আর একটা বলছেন, দেখেন এই যে সরকার, এই সংস্কারবাদী সরকার বলি এটাকে আমি, সংস্কারবাদী সরকার মানে যতদিন সংস্কার না হবে তিনি ততদিন চলবেন, চলমান সরকার, চলমান সংস্কারবাদী সরকার। এখন এনারা আপনার এই সংস্কারের নাম করে যদি বিভিন্ন রকম ন্যারেটিভ তুলে নির্বাচনটা দিতে দেরি করে, তাহলে কি হচ্ছে? তাদের সামনে মানুষের ভুল ধারণা হবে না যে সরকারকে আন্তরিক হতে হবে। বিএনপিও কিন্তু লার্জেস্ট পলিটিক্যাল পার্টিজ, বিএনপিওকে আন্তরিক হতে হবে যে বিএনপির এবং সরকারের দায় আমার দৃষ্টিতে প্রায় সমান, যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কারণ আমাদের 4 বার দেশ চালানোর ক্ষমতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। অন্য যেসব রাজনৈতিক দল আছে তারা তো আমি বললাম এখনো আমাদের বেশি সময় পাবো না, একটু আমি আমাদের যে দ্বিতীয় শিরোনামটি ছিল পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে নাহিদ ইসলামের আহ্বান, এই আহ্বানটি বা এই দাবিটি কিন্তু এনসিপি বেশ জোরে সোরে সামনে নিয়ে আসছে, বিভিন্ন এসে বলছে। এই দাবিগুলো আসলে বিএনপির জন্য এখন কতটা অস্বস্তিকর যখন এই দাবিগুলো তার তুলছে? অস্বস্তিকর তো কিছুটা আছে, আবার কিছুটা নাই কেন দেখেন আপনি, কয়েকদিন আগে আমি দেখলাম যে আপনার তারেক রহমানই দেখলাম ওনার ফেসবুক অ্যাকাউন্টে উনি কিন্তু একটা ছবি দিয়েছিলেন যে ওনার মা ওনাকে ক্যাপ পরিয়ে দিচ্ছেন, মানে মুকুট পরিয়ে দিচ্ছেন, এবং ওইটাকে উনি বলছেন যে এটা নিয়ে আলোচনা হোক। মানে উনি তো এটা দেওয়ার অর্থ তো এটাই যে এই কার্টুন এখন আর দেখি না, হওয়া উচিত। তার মানে উনি উনাকেই কিন্তু সমালোচনার মধ্যে নিয়ে আসছেন। তার মানে উনি যে পরিবারতন্ত্রের একজন প্রতিনিধি এবং সেটাকে নিয়ে যে কার্টুন এঁকেছে, উনি ওই জিনিসটারও কিন্তু এনকারেজ করতেছেন।
মানে সমালোচনা হোক, সমালোচনা হতেই পারে, কাজে এই সমালোচনাটাকে আমি অবশ্যই করি। এখন পরিবারতন্ত্র আমিও সমর্থন করি না ভাই। এখন পরিবারতন্ত্রের নেগেটিভ জিনিসটা কি? যেমন ধরেন সে যোগ্য না, অথবা তার কোনো কন্ট্রিবিউশন নাই, এখন সে পুত্র অথবা কন্যা এই যোগ্যতায় উনি এসে হাজির হইলেন, এটা হলো রিয়েল পরিবারতন্ত্র। আমাদের সবগুলি দলের মধ্যে এই ধরনের পরিবারতন্ত্র কিন্তু আছে। আওয়ামী লীগের মধ্যেও ছিল, বিএনপির মধ্যেও ছিল, আবার জাতীয় পার্টির মধ্যেও আছে। জাতীয় পার্টি এখন যে চেয়ারম্যান সে কে? তার তো ভাই, তো বোঝাই যাচ্ছে আরেকটা অংশে তার বউ। তো এখন এগুলো তো আছে, কেউ ছাড়তে চায় না পদ। তারপরেও আমি একজন নেতাকে দেখলাম যেই নাকি এটাকে সমালোচনায় আনতে চাইলেন। কারণ আনতে চাওয়ার মানে আমি মনে করি উনিও চেঞ্জ হয়তো চান, উনি হয়তো তাহলে উনি সমালোচনায় আনতে চাচ্ছেন কেন। কিন্তু তারপরে আমি মনে করবো আমি ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্রের পক্ষে না, তবে যদি কেউ যোগ্য হয় সেই যোগ্যতা যদি উঠে আসে আমি তো কোনো সমস্যা দেখি না। কারণ আপনি দেখেন ইন্ডিয়াতে, দেখেন আপনার এখন ইন্ডিয়াতে কি হচ্ছে, ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধী, রাজীব গান্ধীর পরে তার ছেলে, এখন হচ্ছে। তো এখন এই লোকগুলি কি অযোগ্য? তারা তো আপনার উনি তো ভারত জোড়ো আন্দোলন করলেন একটা, তা করে তো উনি নিজের যোগ্যতা প্রমাণ করছেন একটা পর একটা। আবার কেউ কেউ প্রমাণ করে নাই, তারা আসেও নাই। তো এরকম হতে পারে, কিন্তু মানে মোরললেস ছেলে হইলেই, সন্তান হইলেই তাকে নেতা বানাইতে হবে, এটা যেমন আমি পক্ষে না। আবার যেহেতু সে সন্তান, তার যোগ্যতা আছে কি না আছে এটা দেখবো না, সন্তান অতএব সে আসবেই না, এটাও আমি মনে করি। আমি তো একটু আজল হেলাল এই বিষয়টি নিয়ে জানতে চাইবো, যেহেতু এবার একটা গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হবে, তরুণরা একটা বিশাল সংখ্যায় ভোটার হয়েছে, ভোট দিবে, সেখানে আসলে এই যে পরিবারতন্ত্রের বিষয়টি বা প্রশ্ন তোলা কতটা আপনাদের জন্য অস্বস্তিকর? আমাদের জন্য অস্বস্তিকর হবে কেন? আমরা তো বলছি যে আমাদের যে নেতা তারেক রহমান, তিনি কিন্তু রক্তের উত্তরাধিকার ভিত্তিতে না, যোগ্যতার, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক যোগ্যতার ভিত্তিতে আছে। আপনি যদি বলেন যে এটাকে তো আপনি মুখস্থ একটা কথা বলে দিলেন, আবার এই কথা যারা শুনছেন তারা বুঝবেন যে 90-এর গণ অভ্যুত্থানে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন তারেক রহমানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম, এটা অন্য কেউ না দেখলেও আসিফ নজরুল স্যার, যিনি তারেক রহমান প্রথমে ল ডিপার্টমেন্টে পড়তেন, এরপরে তিনি ডিপার্টমেন্টে মাইগ্রেশন নিয়ে গিয়েছিলেন আপনার খুব সম্ভব আইআর অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। তো আসিফ নজরুল স্যার তার প্রথম আলো পত্রিকা একটা কলামে কিন্তু লিখেছিলেন যে তারেক রহমান তার ছাত্র ছিলেন। এবং আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা এরশাদ বিরোধী আন্দোলনের, আমরা তখন তরুণ ছাত্র নেতা, তখন তারেক রহমানও কিন্তু আমাদের সেই রাজনীতিকে সমর্থন করতেন। এরপরে যখন আমরা নির্বাচনে গেলাম 91 সালে, আপনার মনে আছে 91 সালে ক্যান্টনমেন্ট সিট থেকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইলেকশন করেছেন, সেই ইলেকশনটা পরিচালনা করেছিলেন কিন্তু তারেক রহমান। এরপর থেকে আপনি দেখবেন যে 91 সালের নির্বাচন, 96 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন তো তিনি সামনের সারিতে এসে, মানে তিনি চেয়ারপারসন কার্যালয় তৈরি করলেন, যে আপনারা যেটাকে হাওয়া ভবন বলেন, মানে হাওয়া বিবির নামে ভবনটার মালিক ছিল হাওয়া বিবি, তার নামে হাওয়া ভবন ছিল, সেটা ছিল সিপিও, চেয়ারপারসন্স অফিস, মানে চেয়ারপারসন অফিসে, সেখান থেকে তিনি নির্বাচনটা পরিচালনা করে কি ল্যান্ডস্লাইড ভিক্টরি আমাদের হলো। এরপরে দেখেন যে তিনি এই যে পৃথিবী যে এখন যে দুই জগতে বিভক্ত হয়ে গেছে, অ্যাকচুয়াল জগৎ এবং ভার্চুয়াল জগৎ, তিনি যখন অ্যাকচুয়াল জগৎ থেকে নির্বাসিত হলেন লন্ডনে, তখন ভার্চুয়াল জগতে তিনি যে প্রভাব ফেললেন, যে মানুষকে মোটিভেট করলেন কীভাবে, দলটাকে ঐক্যবদ্ধ রাখলেন কীভাবে, মানুষকে এমন উজ্জীবিত করলেন যে তার ডাকে মানুষ সমাবেশে আসার জন্য কলার ভেলায় চড়ে, নদীর সাঁতরে, বাইসাইকেল চড়েও আপনার সমাবেশে এসে, সেখানে হাসিনার পুলিশ ক্র্যাকডাউন করেছে, আবার তারেক রহমান ডাক দিয়েছে, আবার মানুষ সেই স্ট্রাগল করে সমাবেশে এসেছে, এবং প্রায় 60 লক্ষ নেতাকর্মী তার ডাকে সাড়া দিয়ে আপনার মামলার আসামি হয়েছে, তাই না? তিনি ভার্চুয়াল জগতে যে অবদানটা রেখে, এই 24-এর গণঅভ্যুত্থানটা আপনি দেখেন, 3রা আগস্ট, যারা শুনছে তারা বিশ্বাস, 3রা আগস্ট যখন আমাদের 5 জন ছাত্রনেতাকে, অর্থাৎ নাহিদ সহ 5 জনকে গ্রেফতার করা হলো, যে পোস্টার বয় আমাদের গ্রেফতার করা হলো, তখন তো আমরা জানতাম যে পরের দিন থেকে আন্দোলন বন্ধ, তারা সব কিছু উঠিয়ে দিয়েছে, মনে আছে না? তারেক রহমান তারপর সমস্ত ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করলেন ভার্চুয়াল জগতে, এবং এই কথা টেলিভিশনে অনেক এনসিপি নেতারাও বলছে, অন্য ছাত্রদের সাথে যোগাযোগ করে
ছাত্রদল ছাত্র শিবিরের যোগাযোগ করে আবার সে আন্দোলনটা চালু করলেন এবং 6 তারিখের আন্দোলন কিন্তু 5 তারিখেই হলো। তারেক রহমান মানে ভার্চুয়াল জগতে কতটা ভূমিকা রেখেছেন, এবং এরকম ভূমিকা যখন ভার্চুয়াল জগৎ এত ভাইব্রেন্ট ছিল না তখন লেনিন এবং খোমেনিও দেখেছে। লেনিন চিঠি লেখে, খোমেনিও চিঠি লেখে। তারেক রহমান রক্তের উত্ততার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তিনি রাজনীতিতে আসেন। এখন নাহিদ যে কথাটা বলেছে, নাহিদের পিতা তিনি কেন রাজনীতিতে, নাহিদ আজকে এত বড় একজন মন্ত্রী ছিলেন বলে তার পিতা আজকে ব্যবসা বাণিজ্য সমাজের বিভিন্ন জায়গায় প্রতিপত্তি দেখাচ্ছে। আসিফেরও একই অবস্থা, সবার পিতা ভাই তাদের নামে আমরা পত্রিকায় দেখছি না। আপনারা যেটা করছেন এটা হলে পরিবারতন্ত্র আসলে ঠিক না। আর পরিবারতন্ত্র বলে কোনো তন্ত্র নেই। যদি রাজতন্ত্র থাকতো তাহলে বলতো যে এটা পরিবারতন্ত্র। আমাদের এখানে যোগ্যতার উত্তরাধিকার ভিত্তিতে আসছে। তারেক রহমান যদি মনে করতেন যে তার পরিবারই ক্ষমতায় থাকবেন, তাহলে আমরা ওই প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরকে ফিক্সড করতাম না, 2 বার ঠিক করতাম না। অতএব তিনি আন্তরিক যে বাংলাদেশে আপনার যোগ্যতার ভিত্তিতে রাজনৈতিক নেতৃত্ব আসবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন এর সঙ্গে থাকবেন।